আসতে পারছি মানে অপরাধীরাও আসতে পারে। কর্তৃপক্ষ জানলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে। আমাদেরকে ধরে নিয়ে গেলেও প্রশ্ন আছে কতজন অপরাধীকে ধরতে পারেন এই কারারক্ষীরা। অরক্ষিত কুমিল্লা কারাগার, ভাঙা সীমানা প্রাচীর দিয়ে ইচ্ছে মতো যাতায়াত, মাদক কারবারিদের পোয়াবারও। দর্শক, আপনারা স্টার নিউজের এক্সক্লুসিভ শিরোনামটি দেখছিলেন, এবারে অন্যান্য শিরোনাম। তেলে আমি সারাদিন চলতে পারতাম, এখন দেখা যায় 100-150 টাকার বেশি যাইতেছে ট্রেন। ওই টাকাটা আমার নিজের গাড়ির থেকে, সংসার থেকে যাইতেছে। কৃষকের মাথায় যাই চাপটা পড়তে আছে, সব সাধারণ জনগণের উপরেই পড়তে আছে। তেলের বাড়তি দামের পরও কমেনি দুর্ভোগ, সড়কে ভাড়া বেড়ে যাওয়ার আতঙ্ক, 1 মাসে 2 বার সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে। সরকারের জ্বালানি নীতি নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ, কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়ানোর অভিযোগ নাহিদের। সরকার গঠনের পর কাল প্রথম বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, ঘোষণা দেবেন সিটি কর্পোরেশনের, ভাষণ দেবেন জনসভায়। বিনিয়োগ সহজ করতে বিডা, বেবজা সহ 6টি সংস্থা একীভূত করার প্রস্তাব, প্রক্রিয়া ঠিক করতে কমিটি গঠন, 1 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, আর এবারে জানাবো পুরো খবর। অবিশ্বাস্য হলেও সত্যি, কোনো বাধা ছাড়াই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যে কেউ ঢুকতে বা বের হতে পারেন, কারণ এই কারাগারটির সীমানা প্রাচীরের একটি অংশ ভাঙা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেটি আর মেরামত বা সংস্কার করা হয়নি। অভিযোগ আছে অপরাধীদের স্বজন থেকে শুরু করে মাদক কারবারি যে কেউ অবাধেই যাতায়াত করেন কুমিল্লা কারাগারে। সাইফুল ইসলামের ক্যামেরায় আমাদের সহকর্মী আব্দুল্লাহ মারুফের বিশেষ রিপোর্ট। আসতে পারছি মানে অপরাধীরাও আসতে পারে। কর্তৃপক্ষ জানলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে। আমাদেরকে ধরে নিয়ে গেলেও প্রশ্ন আছে কতজন অপরাধীকে ধরতে পারেন এই কারারক্ষীরা। পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত কুমিল্লা কারাগার। এই কারাগারের ভেতরে যে কেউ চাইলে প্রবেশ এবং কেউ চাইলে বেরিয়ে আসতে পারে। অভিযোগ আছে খোদ কারা অভ্যন্তরের ভেতরেই প্রবেশ করছে এই রুট দিয়ে, মাদক সহ অন্যান্য জিনিসপত্র এই রুট দিয়ে আসামিদের কাছ পর্যন্ত প্রবেশ করছে বহিরাগতরাও। আজকে আমরাও প্রবেশ করব এই কারাগারের ভিতরে এবং দেখাবো একটি কারাগারের ভিতরে কত সহজে প্রবেশ করে বেরিয়ে আসা যায়। চলুন আমাদের সঙ্গে। 2021 সালে 610 কোটি টাকা ব্যয়ে শুরু হয় কারাগারের আসবাবপত্র ক্রয়, নতুন ভবন আর সীমানা প্রাচীরের নির্মাণ কাজ। এরই মাঝে উন্মুক্ত হয়ে পড়ে বেশ কিছু অংশ। সেসব জায়গা দিয়ে অবাধে ঢুকতে ও বের হতে পারেন যে কেউ। আমরা এখন রয়েছি কুমিল্লা কারাগারের ভিতরে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন কুমিল্লা কারাগার। এই কারাগারের যদি ক্যামেরায় দেখাতে চাই, এই যে কারা ক্যাম্পাস বলা হয় যে এই ভবন থেকেই মূলত এই যে কারারক্ষীরা রয়েছে বা আসামিরা রয়েছে তাদের কাছে মাদক সহ বিভিন্ন দ্রব্যাদি এই দেয়াল টপকেই অর্থাৎ এই ভবন থেকেই ফেলা হয়। সদ্য জামিনে বেরিয়ে আসা এক আসামি নাম প্রকাশ না করা শর্তে জানান নানা তথ্য। সংস্কার কাজ চলা দেয়ালের ফাঁক গলে ঢুকে পড়ে অপরাধীরা। কারাবন্দী স্বজনরাও দেখা করতে আসেন এই পথ দিয়ে। অভিযোগ রয়েছে মাদকের দেনদরবারও চলে এই ভবন থেকেই। দেয়ালের কানেকশন আছে, দেয়ালটা ওই দিক দিয়ে ভাঙা হওয়ার কারণে বাহির থেকে আসামির যারা লোকজন আছেন, আত্মীয় স্বজন বা যারা মাদক কারবারি আছেন, তারা এই ভাঙা দেয়ালটা দিয়ে এই ভবনগুলোতে ওঠেন। গাঁজা বা এগুলো তারা ভালোভাবে বল আকারে পেঁচিয়ে, ট্যাপ দিয়ে পেঁচিয়ে তারা কিন্তু এগুলো ফেলে। পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের অস্ত্র, দেশীয় অস্ত্র, ছোটখাটো অস্ত্রগুলো তারা কিন্তু ফেলে। কেউ কেউ আত্মীয় স্বজনের সাথে দেখা করে। কারারক্ষীরা যখন বিভিন্ন কাজে চলে যায়, নামাজ পড়তে বা গোসল করতে বা ব্যস্ত হয়ে যায়, এই সময়টাতে কিন্তু আপনার যারা একটু বড় ধরনের আসামি তাদের কাছে হচ্ছে মোবাইল বিষয়টা আসে, মোবাইলটা তারা পাঠায়।
কুমিল্লা কারাগার আসলেই কতটা অনিরাপদ এই ভবনটি দেখলে, এই অবস্থাটি দেখলে আসলে অনুমান করা সম্ভব। চলুন আমরা দেখে আসি কিভাবে কারাগার থেকে বের হতে হয়। সবার অবাধ চলাফেরা থাকলেও কারারক্ষীদের বাধার মুখে স্টার নিউজ। বেরিয়ে আসার ঠিক আগ মুহূর্তে ঘটে এই ঘটনা। এভাবে তো ভিডিও করা যায় না ভাই, আমাদের তো সমস্যা। যদিও বেশিরভাগই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ভাই এই ভাই প্লিজ ভাই আর ভিডিও করেন না ভাই। এটি কারাগারের মূল প্রবেশ পথ। হঠাৎ করে দেখি যে তথ্য কেন্দ্রে দীর্ঘক্ষণ আটকে রাখার পর আসেন এক কর্মকর্তা। চলে জিজ্ঞাসাবাদ, চলে তল্লাশি। আমাকে একটু তল্লাশি করতে পারতেন, একটু এটা রাখেন ভাই, এটা একটু রাখেন। নানা অজুহাত দেয়া হলেও কেবল নিরাপত্তা ব্যবস্থা নিয়েই নেই কোনো সদুত্তর। আপনাদেরকে ধরতে পারলাম না ঠিক আছে, কিন্তু আপনি তো আমাদের সীমা পাচ্ছে যেহেতু নাই, আর আপনি তো লুকাই গেছেন। যদিও চলে সমান তালে হয়রানি। কিছুক্ষণ পর আবারও ফিরে আসেন সেই কর্মকর্তা, চাপ দেন ক্যামেরা বন্ধ করার। ভাই এই যে ক্যামেরাটা অফ করেন ভাই, এই যে ক্যামেরাটা অন করা আছে মনে হয়। অবশেষে নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করে কারা কর্তৃপক্ষ। আসলে আমাদের যেহেতু সীমানা প্রাচীর নাই, এখন আমাদের করণীয় কি? আমাদের যেহেতু সীমানা প্রাচীর নেই, আমাদের তো এখানে কোনো করণীয় না। আমাদের স্টাফ হলো সংকীর্ণ। আমরা পুরো কারাগারকে তো আমরা নিরাপত্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এখানে স্টাফ প্রয়োজন 600, সেখানে আছে আমাদের 400। এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অপরাধী বিশ্লেষকরা। আমার দীর্ঘজীবনের ছোট্ট অভিজ্ঞতায় যে এটা একেবারে একটা অসম্ভব ঘটনা ছিল। কারাগারের মাঝে উইদাউট এনি পারমিশন কোনো আনঅথরাইজ পার্সন ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপর আপনি যেখানে নিজে প্রবেশ করেছেন, তাহলে বোঝা গেল আমাদের কারাগারটি বর্তমানে একেবারেই অরক্ষিত অবস্থায় আছে, যেটা সত্যিই অ্যালার্মিং, অত্যন্ত আতঙ্ক সৃষ্টি করবে এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে বলে আমি মনে করি। এরপর বেরিয়ে আসি আমরা, দেখে আসি 2500 বন্দী নিয়ে কতটা অরক্ষিত এই কারাগার। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। আব্দুল্লাহ মারুফের অসাধারণ একটি প্রতিবেদন দেখলাম আমরা। যাচ্ছি পরের খবরে। জ্বালানি তেলের দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে কমেনি যানবাহনের চাপ। তীব্র দাবদাহে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে চালকদের ভোগান্তি চরমে। তেলের এই মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা গ্রাহকদের। মাথার উপর গ্রীষ্মের কড়া রোদ, তার উপর জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ছেন অনেক চালক। তবুও শেষ নেই এই অপেক্ষার। রোববার থেকে বাড়তি দামে তেল কিনছেন গ্রাহকরা। প্রতি লিটার অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা, পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা, ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা হয়েছে, আর কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। দাম বাড়লেও পাম্পগুলোতে যানবাহনের চাপ কমেনি, বরং বাড়তি দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তীব্র অসন্তোষ। ক্রেতারা বলছেন রোদে পুড়ে বেশি টাকা দিয়ে তেল কেনা যেন এখন দ্বিমুখী যন্ত্রণা। আগে সংকটে 4 ঘন্টা 5 ঘন্টা লাগছে, আর এখন প্রায় 10 ঘন্টা থেকে 12 ঘন্টা লাগতেছে। সংকট কোথায় নাই? রাত 10টা থেকে 12টা পর্যন্ত তেল দেওয়া বন্ধ করছে। কি জন্য? কারণ জানেন ভাই, তেলের দাম বাড়িতে 20 টাকা করে 1 লিটার প্রতি। সবাই ভাবছিল যে হয়তো তেলের দাম বাড়ছে, এই জন্য হয়তো যাদের কাছে আছে ওরা আর স্টক করবে না, কিন্তু এটা তো এরকম হয় নাই। তো আলটিমেটলি তো আমাদের তো এটা ভোগান্তি ছাড়া তো আর কিছুই হইতেছে না। অনেক গ্রাহকের অভিযোগ, নির্দিষ্ট গোষ্ঠীকে বাড়তি সুবিধা দিতেই অবৈধ মজুত করছে অনেক পাম্প। সমস্যা এখানে যে সরকার তাদের থেকে তেল দিচ্ছে না। অনেক পাম্পে দিচ্ছে, একটা গাড়ির তেল আছে তার হাফ গাড়ি তেল দিচ্ছে, কিন্তু হাফ গাড়ি একটা গাড়ি কতটুকু সার্ভিস দিতে পারবে? 2 ঘন্টা। ওদের আলাদা একটা প্ল্যাটফর্ম আছে যেটা আপনিও জানেন না, যে কীভাবে ওরা তেলটা মজুত করে রাখে। এটা নিয়ে আপনারা যদি সচেতন হন, তাহলে আমরা সাধারণ নাগরিকরা আর এরকম ভোগান্তি দিতে পারি। দাম বাড়লেও আগের তুলনায় সরবরাহ বাড়েনি বলে জানালেন পাম্প কর্তৃপক্ষ। আমিও তো সরকারকে পেওয়াটার মাধ্যমে জ্বালানি উত্তোলন করছি, কাস্টমার তো টাকা দিয়ে নিচ্ছে, তাহলে তার একটু বরাদ্দ বাড়ানো যদি যেতে পারে, তাহলে বারবার যদি না আসা লাগে, সেক্ষেত্রে লাইনটা কমে যাচ্ছে। তো
গ্রাহকদের প্রত্যাশা, জ্বালানি খাতের অব্যবস্থাপনা রোধে প্রশাসন যেন কঠোর নজরদারি নিশ্চিত করে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। এই যে জ্বালানির সব দাম বেড়ে গেল, এতে এখন তৈরি হলো সব কিছুর ভাড়া বেড়ে যাওয়ার আতঙ্ক। বিশ্ববাজারে কমলেও দেশে কেন তেলের দাম বাড়ানো হলো, সে প্রশ্নও তুলেছেন যাত্রীরা। অন্যদিকে পরিবহন মালিকেরা বলছেন, তেলের নতুন দামের সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়াতে ঘোষণা দ্রুত না দেওয়া হলে তৈরি হতে পারে বিশৃঙ্খলা। জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই অস্থির সড়ক মহাসড়ক। নতুন ভাড়ার কোনো ঘোষণা সরকার না দিলেও শঙ্কিত যাত্রী, যে কোনো মুহূর্তে বাড়তে পারে যাতায়াত খরচ। যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ানো সমন্বয়হীনতার পরিচয়। তেলের দামের প্রভাবে ভাড়া বাড়লেও সেটি যেন যৌক্তিক হয়। এইখানে ঘাটতিটা পূরণ না করে আপনি যদি তেলের দামটা বৃদ্ধি করেন, এটা সাধারণ জনগণের ঘাটতি গিয়েই যাইব। কারণ অলরেডি জনগণের পিঠের চামড়া উঠা গেছে, এখন আপনি জাস্ট ফিনিশিংয়ে লবণ মাইখা দিলেন। এর আগে যে আওয়ামী লীগের আমলে বাড়াইছিল, তখন তো ভাড়াও বাড়ছে, কিন্তু পরে যে আবার তেলের দাম কমছে, ভাড়া তো আর কমায় নাই। 15 টাকা বা 20 টাকা লিটার প্রতি বাড়ছে, তারা কিন্তু প্রতি সিটেই, প্রতি টিকিটেই তারা 50 টাকা 100 টাকা বাড়িয়ে দিচ্ছে। তেল যখন বাড়ছে, তেলের দাম ভাড়া অবশ্যই বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ধিত ভাড়ায় যেন নাভিশ্বাস না ওঠে, সেদিকে রাখতে হবে মূল নজর। যেভাবে ভাড়াটা করা হচ্ছে, প্রায় 4.5 টাকার কথা বলা হচ্ছে প্রতি কিলোমিটার, এটা প্রায় 200% কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো এই জায়গায় তারা প্রস্তাব দিয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটাকে আসলে নেগোসিয়েশনটা দুই পক্ষের জন্য যেন একটা উইন উইন সিচুয়েশন হয়, সেটা কিন্তু ভাবতে হবে। এ নিয়ে সরব পরিবহন মালিকরাও। তারা বলছেন, তেলের নতুন দামের সঙ্গে সমন্বয় করে বর্ধিত ভাড়ার ঘোষণা দেওয়া প্রয়োজন ছিল। সেটি দ্রুত না পেলে তৈরি হতে পারে বিশৃঙ্খলা। সরকারি যে কস্টিং কমিটি আছে, ভাড়া নির্ধারণী কমিটি আছে, তারা এটা ক্যালকুলেশন করে আনুপাতিক হারে কি পরিমাণ বাড়ে এইটা সরকার সার্কুলার দিবে বা গ্যাজেট দিবে, দিলে ওই হারে বিআরটি চার্জ করে দিবে, ওই হারে আদায় করা হবে। বিক্ষিপ্তভাবে যে যার মতো ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নাই। শুধু পরিবহন খাতি নয়, বাড়তি তেলের দামের প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। লিটারে আমাকে 15 টাকা বেড়েছে, তো 1 লিটার তো 5 লিটার কত 115.90, মানে 5 লিটারে আমি ধরুন 100 টাকা বেড়েছে আর কি। তো এরকম ধরুন 120 লিটার ঢাকাতে যাইতে আপ ডাউন লাগে আর কি, 130-40 লিটার সেই হিসাবে বেড়ে যাবে। ধরেন আগে ঢাকা সিডাঙ্গাতে ভাড়া আসতো 15,000, সেটা হয়ে যাবে 17,000। ভাড়া বাড়ানোর এই প্রক্রিয়া যেন সঙ্গতিপূর্ণ ও সাধারণের স্বার্থ রক্ষা করে হয়, সেই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা, প্রায় 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালীর সংকটে এলপিজিবাহী জাহাজ চলাচল বন্ধ। বিকল্প উৎস থেকে আমদানি সহ বিমান ও নিরাপত্তা ব্যয় বাড়ায় দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গেল মাসে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা। এপ্রিলের শুরুতে এই দাম বাড়িয়ে 1728 টাকা করা হয়। জ্বালানি সংকটে সরকারের নানা পদক্ষেপে অসন্তোষ জানিয়েছেন বিরোধী সংসদ সদস্যরা। আর এ নিয়ে উত্তপ্ত ছিল আজ জাতীয় সংসদের রোববারের অধিবেশন। প্রশ্নোত্তর পর্বে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, ধুঁকতে থাকা উত্তরবঙ্গের জনপদকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দুদিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় রোববার বিকেল 3টায়। রেল লাইন থাকলে এই অঞ্চলের কৃষিপণ্য। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে শুরুতেই 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য তুলে ধরেন সাংসদরা। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। জ্বালানি সংকট নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন বিরোধী সংসদ সদস্যরা। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। তেলের কোনো সমস্যা নাই, এভাবে আমাদের আজকে সাধারণ জনমানুষকে আজকে
দেখা যাচ্ছে বিক্ষুব্ধ করা হচ্ছে। এই বিস্ফোরণ ঘটলে এর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে। স্পিকার, এসএসসি পরীক্ষার্থীরা হাই হাই করছে বিদ্যুতের সংকটের কারণে। চতুর্দিকে যেই অবস্থা চলছে, এটা উত্তরণে আশু ব্যবস্থা গ্রহণ না করলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকার দলীয় কয়েকজন সংসদ সদস্য অশালীন অঙ্গভঙ্গি করেছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। ডিজেল সংকটে কৃষকদের অবস্থা তুলে ধরেন নীলফামারী 2 আসনের এমপি। জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের 75% কৃষিজীবীর সব সংকটের সমাধান আছে কৃষক কার্ডে। এই কার্ডের মাধ্যমে রেকর্ড থাকবে যেই কৃষক তার কতটুকু জমি আছে। 5টা শ্রেণীতে কৃষি কার্ডের রেকর্ড করা হচ্ছে। আমি জানি না আমার জমিতে কি হবে, আমি জানি না আমি কি ফলাবো, ঠিক দামে বিক্রি করতে পারবো কিনা। এখানেই প্রয়োজন কৃষক কার্ডের। পরে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাংসদদের নানা প্রশ্নের উত্তর দেন সরকারের 3 মন্ত্রী। পানি সম্পদ মন্ত্রী জানান, ধুঁকতে থাকা উত্তরবঙ্গের জনপদকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। আমাদের নির্বাচনের যে একটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির সঙ্গে এটা সম্পর্কিত। সুতরাং দেশের প্রয়োজনে উত্তরাঞ্চলের 50 লক্ষ মানুষের সুবিধার জন্য এই প্রকল্পটি অবশ্যই আমরা গ্রহণ করব মাননীয় স্পিকার। লিখিত বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া বিলের পরিমাণ 52,300 কোটি টাকারও বেশি। পৌর শিশু পার্ক। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের জায়গায় শুধু বিএনপি এসেছে, বাকি সব আগের মতোই আছে। তিনি বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। দুপুরে আপ বাংলাদেশ, এবি পার্টি সহ নানা দল সংগঠন থেকে 50 নেতাকর্মী এনসিপিতে যোগদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম সব কথা বলেছেন। আপ বাংলাদেশ, এবি পার্টি সহ নানা দল সংগঠন থেকে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিলেন প্রায় 50 জন নেতাকর্মী। এটি সহ নানা সমসাময়িক ইস্যুতে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দলটি। এ সময় সদ্য যোগ দেওয়া দল সংগঠনের নেতারা জানান তাদের অনুভূতি। জুলাই এবং সংস্কারের প্রশ্নে যে ঐক্য আছে এটা অটুট রাখা দরকার এবং সম্ভব হলে সবাই মিলে একসাথে কাজ করা দরকার। মানুষের আকাঙ্ক্ষার আলোকে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে কাজ করতে পারি, সেই জন্য আজকের এই উদ্যোগ। পরে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, দেশে যেন নতুন করে স্বৈরতন্ত্রের উত্থান না ঘটে সে বিষয়ে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবগুলা প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, ঐকমত্য কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। তেল সংকট নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রাখার চেষ্টা করছে অভিযোগ করে নাহিদ ইসলামের দাবি, সিন্ডিকেটের প্ররোচনায় তেলের দাম বাড়িয়েছে সরকার, যার প্রভাব পড়বে গোটা অর্থনীতিতে। তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তো সরকার কোনো ভারসাম্যমূলক কূটনৈতিক গ্রহণ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে এইসব জায়গায় সবকিছু কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের এই পরিস্থিতি সরকারকে ভুগতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশনের ভিত্তি স্থাপন ও খাল খনন সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরের খবরে জেলা জুড়ে এখন সাজ রব। এদিন জনসভাতেও অংশ নেবেন তিনি। এতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণার আশা উত্তরের জনপদের বাসিন্দাদের।
ঘরের ছেলে হয়েছেন প্রধানমন্ত্রী, আসছেন নিজ জেলায়। তার আগমন ঘিরে পুরো দমে চলছে প্রস্তুতিও। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বগুড়ায় তারেক রহমানের প্রথম সফর ঘিরে ব্যাপক উৎসাহ নেতাকর্মীদের মাঝে। নির্বাচনী জনসভায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান, তা এখন বাস্তবায়নের স্বপ্ন দেখছেন বগুড়াবাসী। প্রধানমন্ত্রী আমাকে হয়েছে, আগেও আসছিল, দেখার সৌভাগ্য হয়নি, তো আবার আল্লাহ রহমত এবার দেখার সুযোগ আমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। সিটি ঘোষণা করবে আমাদের মধ্যে, হৃদয়ের মাঝে এতটাই আনন্দ বোধ করতেছে যে আমরা কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। 20 এপ্রিল একদিনের সফরে সিটি কর্পোরেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিচার ব্যবস্থার আধুনিকায়নে বেইল বন্ডের উদ্বোধন ও খাল খনন সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। যাওয়ার কথা রয়েছে পৈতৃক ভিটা জিয়াবাড়িতেও। দলীয় ও সরকার প্রধানের সফর সফল করতে প্রস্তুত নেতাকর্মীরা। বগুড়াবাসী ঈদের আমেজ অপেক্ষা করতেছে কখন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা বগুড়ার মাটিতে পা দেবেন। আমরা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী পেয়েছি এই বগুড়ার মাটির সন্তান, যে মানুষটি বগুড়ার প্রতি তার টান আলাদা, একটি মাটির টান। জন্মভূমির জন্য সবারই কম বেশি মন কাঁদে, এটা কেউ স্বীকার করে, কেউ মুখে বলে, কেউ বলে না। তাহলে আমাদের প্রিয় নেতার জন্মভূমি এখানে, বাকিটা আমি বলতে চাচ্ছি না। উনি আসলে বাংলাদেশ গড়ার জন্য যে ভূমিকা রাখছে, আপনারা যদি সবাই মিলে আমরা তাকে সহযোগিতা করি, সত্যি একটি সুন্দর সুজলা সুফলা সবুজ বাংলাদেশ এবং নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ উনি উপহার দিতে পারবেন। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির সবশেষ অবস্থা দেখতে বগুড়ার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আমাদের নিরাপত্তার দিক থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ। ওই দিনকে 20 তারিখের প্রোগ্রামকে কেন্দ্র করে ওনাকে নিরাপদ রাখার জন্য এবং বগুড়ার যে সকল প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রাম ভেন্যুগুলোকে নিরাপদ রাখার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। সফর উপলক্ষে আমাদের অংশগ্রহণ রয়েছে, সেই সকল ডিপার্টমেন্টকে নিয়ে আমরা বিভিন্ন স্পটে ভিজিট করছি। ভিজিট করে আমরা সেখানকার সুবিধা অসুবিধাগুলো চিহ্নিত করছি, করে আমাদের যে কার্যক্রম নেওয়া প্রয়োজন সেগুলি আমরা দেখছি। আর পাশাপাশি সিকিউরিটির ইস্যুগুলিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিশেষ বাহিনী ওনারা এই যেসব বিষয়গুলো ফিজিক্যালি দেখে তারপরে ডিসিশন নিচ্ছেন। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের অবহেলা কাটিয়ে তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়ন ও সমৃদ্ধির জনপদে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ বাসিন্দাদের। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া। 27 এপ্রিল যশোরে এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। এ সময় উপস্থিত ছিলেন পানি বিশেষজ্ঞ আইনিন নিশাত সহ একটি প্রতিনিধি দল। পানি মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তারা। বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিশদ পরিকল্পনার অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বলে জানান পানি সম্পদ মন্ত্রী। আগামী 27 তারিখ যশোরে খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের মন্ত্রণালয়ের আরও আনুষঙ্গিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলো নিয়ে বিশদ এবং বিস্তারিত আলোচনা হয়েছে। দেশে বিনিয়োগ সহজ করতে একীভূত হচ্ছে বিডা, বেবজা সহ 6টি সরকারি সংস্থা। একীভূত প্রতিষ্ঠানের নাম হবে বিনিয়োগ উন্নয়ন সংস্থা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সমন্বয় সভায় এমন প্রস্তাব তোলার পর প্রক্রিয়া এগিয়ে নিতে গঠন করা হয়েছে কমিটি। 1 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন তারা। মুন্নাফ রশিদের রিপোর্ট। ব্যবসা সহজীকরণের সূচকে বরাবরই পিছিয়ে বাংলাদেশ। বিনিয়োগে অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয় সরকারি দপ্তরের ভোগান্তিকে। তাই গেল 30 মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সমন্বয় সভায় বিনিয়োগ সংশ্লিষ্ট 6টি সংস্থাকে একীভূত করার প্রস্তাব উঠেছে। এতে বলা হয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিককে একীভূত করে বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠন করা হবে। সরকারের নির্বাচনী যে ম্যানিফেস্টো সেখানে কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি আছে। তো এখন আমরা যেটা দেখতে চাই সত্যিকার অর্থে যে এই প্রতিশ্রুতিগুলো কতটুকু সরকার আন্তরিকভাবে বাস্তবায়ন করছে, এবং সেটা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, বিশেষ করে সংস্কারগুলোকে যদি আমরা আগাতে না পারি, তাহলে কিন্তু আমরা বিনিয়োগ পরিস্থিতি খুব বড় ধরনের উন্নতি ঘটবে না।
একীভূতকরণের যৌক্তিকতা, আইন ও প্রশাসনিক প্রক্রিয়া, রোডম্যাপ, নতুন প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম তৈরিতে গঠন করা হয়েছে একটি কমিটি। 1 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দেবেন তারা। এই প্রতিবেদনের সুপারিশ প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে। আগামী 2 জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হবে পরবর্তী সভা। ইকোনমিক জোনস করা হয়েছে, যেখানে জমির প্রবলেমটা, এবং শুধু জমি থাকলে তো হবে না, ওই জায়গায় ইন্টিগ্রেটেড একটা সিস্টেম তৈরি করা, যেখানে বিনিয়োগকারীরা এসে কারখানা বানাবেন, প্লাগটা লাগাই দেবেন, সুইচটা অন করবেন, উৎপাদন শুরু হবে। তো ওখানে কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু কোনো কাজই পরিপূর্ণতা পায়নি। তো 2 জায়গায় আমার মনে হয় গুরুত্বপূর্ণ। একটা হলো এই ইকোনমিক জোনসগুলোকে প্রস্তুত করা, তাহলে ইনফ্রাস্ট্রাকচার সমস্যাটা অ্যাড্রেসড হয়, আর রেগুলেটরি প্রসেসটাকে বিনিয়োগ বান্ধব করে। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ সংক্রান্ত সব সেবা একটি প্রতিষ্ঠানের অধীনে হলে কমবে জটিলতা। মনে করি যে না, এখন তো ধীরে সুস্থে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সংস্থাটির বসন্তকালীন সভা শেষে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে তিনি বলেছেন, এখনও বেশ কিছু শর্তে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। বিষয়গুলো নিষ্পত্তি হতে আরও 15 থেকে 30 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ঐক্যমত্যে না হলে ঋণের বিষয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে। আওয়ামী সরকারের সময়ে আর্থিক সংকট সামাল দিতে 2022 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সঙ্গে ঋণ আলোচনা শুরু করে বাংলাদেশ। কয়েক দফা আলোচনার পর 2023 সালের শুরুতে $470 কোটি ঋণ চুক্তি হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে 2025 সালের জুনে ঋণের পরিমাণ বাড়িয়ে $550 কোটি উন্নীত করা হয়। এর মধ্যে 5 কিস্তিতে $364 কোটি পেয়েছে বাংলাদেশ। এখনও বাকি $186 কোটি। 600 কিস্তি সহ অবশিষ্ট অর্থ ছাড় হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। তবে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী অর্থ ছাড় করা হবে বলে জানিয়েছিল সংস্থাটি। এদিকে ব্যাংকিং খাত, রাজস্ব বোর্ড ও সামগ্রিক আর্থিক খাতের সংস্কার নিয়ে IMF-এর শর্ত নতুন করে আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রে IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পরবর্তী কিস্তির ছাড় নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। IMF-এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয় নাই, এবং আলোচনায় যে বিষয়গুলো এখনো পুরোপুরিভাবে আমরা একমত হতে পারিনি, যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। যুক্তরাষ্ট্র থেকে ফিরে রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান, IMF-এর সঙ্গে বেশ কিছু শর্তে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি, আর ঐক্যমত্য না হলে ঋণের বিষয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? তখন একটা অনির্বাচিত সরকারের অধীনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এটা নির্বাচিত সরকার। সুতরাং আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব, সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। তারা খুবই আনন্দিত, বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে IMF-এর কোনো শর্তের সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন অর্থমন্ত্রী। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। মুসল্লিদের পথচারণায় মুখর রাজধানীর আশকোনা ক্যাম্প। বহু প্রতীক্ষার পর হজ করতে সৌদি আরবের পথে রওনা হচ্ছেন তারা। দেশে ইমিগ্রেশন শেষ হয় জানিয়েছেন স্বস্তি। এদিকে যাত্রা নির্বিঘ্নে সব প্রস্তুতি নেওয়ার কথা জানাচ্ছে হজ কর্তৃপক্ষ। সাদা ইহরামের ঢেউ, মুখে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বহু প্রতীক্ষার পর পবিত্র হজ পালনে যাওয়ার সৌভাগ্যে আবেগে আপ্লুত হয়ে অশ্রু ঝরাচ্ছেন অনেকেই। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজারো হজযাত্রীর ভিড়, কেউ বিশ্রামে, আবার কেউ ইমিগ্রেশন শেষ করতে লাইনে দাঁড়িয়ে। আল্লাহকে খুশি করার আকাঙ্ক্ষা বুকে নিয়ে জীবনের সঞ্চিত স্বপ্ন আর আবেগকে সঙ্গী করে পবিত্র হজের পথে রওনা হচ্ছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। যারা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, তাদের জন্য হজ ফরজ,
এই জন্য আমি হজ করতে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করেন যাতে হজটা সুন্দরভাবে সম্পাদন করতে পারি। দেশের মাটিতে বিমানে ওঠার আগেই সম্পন্ন হচ্ছে ইমিগ্রেশন সহ সব কার্যক্রম, ফলে ভোগান্তি কমায় স্বস্তি হিসেবে দেখছেন যাত্রীরা। এয়ারপোর্টের পাশে ওখান দিয়ে আসার কথা, কিন্তু ওখানে ইন্ডিকেশন ছিল না, বাসগুলোর জন্য দেখতে পাচ্ছিলাম না, যার জন্য ওখানে যথেষ্ট হয়রানি হয়েছে আর কি। এখানে সেবামূলক কাজ আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট, খুব ভালো। এবার নতুন দেখলাম যে এত টিপটপ এবং প্লাস খুবই আপডেট করা। কিছু হজযাত্রীর অভিযোগে মশার উপদ্রব ও খাবারের মান ও দাম নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হজযাত্রীরা নির্বিঘ্নে ও স্বস্তিতে তাদের যাত্রা সম্পন্ন করতে পারেন সেদিকেও সর্বদা নজর রাখছেন তারা। ডিএনসিসির মশা নিধক টিম, পুরো টিমই এখানে আসলে তারা ডিপ্লয় আছে এবং তাদের আসলে তাদের কার্যক্রমের পাশাপাশি আমরা নিজেরাও আরও কিছু ইন্টারভেনশন করেছি। আমরা এটাকে আরও কিভাবে একেবারে নিশ্ছিদ্র করা যায় সেটার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। দ্বিতীয় দিনেও 14টি ফ্লাইটে 5,756 জন যাত্রী যাওয়ার কথা রয়েছে। প্রথম দিনেও প্রায় একই সংখ্যক যাত্রী গেছেন সৌদি আরবে। হজের ফ্লাইট কার্যক্রম চলবে আগামী 21 মে পর্যন্ত। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। আবারও বন্ধ হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ করে দিয়েছে ইরান। নির্দেশনা অমান্য করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা হলে হামলার হুমকি দিয়েছে ইরানের আইআরজিসি। এরই মধ্যে হরমুজ প্রণালী অতিক্রমকারী বেশ কিছু তেলবাহী জাহাজকে বাধা দিতে তাদের উপর গুলি চালিয়েছে আইআরজিসি। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধকে ট্রাম্পের বোকামিও সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তেহরান নিজে চলাচল করতে না পারলে অন্যদেরও এই প্রণালী দিয়ে যাতায়াত করতে দেবে না। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য মতে পুনরায় বন্ধ ঘোষণার পর থেকেই অনেকগুলো তেলবাহী জাহাজ দিক পরিবর্তন করেছে। এদিকে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেও ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন আলোচনায় যোগ দিতে মার্কিন প্রতিনিধি দল এখন পাকিস্তানের পথে আছে। ইসলামাবাদে পৌঁছবে সোমবারের বিকেলে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন পারমাণবিক ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা কবে হবে তা এখনও নিশ্চিত নয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার দ্বিতীয় দফার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের কর্মকর্তাদের কেউ কেউ এমনটা জানালেও এখন পর্যন্ত বৈঠকের বিষয়টি অনিশ্চিত। এরপরও ইসলামাবাদে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আল জাজিরাকে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে আগামী শুক্রবারের আগে যে কোনো দিন হতে পারে দ্বিতীয় দফা আলোচনা। এর অংশ হিসেবে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে দুটি মার্কিন কার্গো বিমান অবতরণ করেছে। সেই সাথে ইসলামাবাদের সেরেনা ও মেরিয়ট হোটেলে শুক্রবার পর্যন্ত নতুন করে নেওয়া হচ্ছে না কোনো বুকিং। পরবর্তী আলোচনাও যাতে চুক্তি ছাড়াই শেষ না হয় সে লক্ষ্যে কূটনৈতিক দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মার্কিন নতুন বার্তা নিয়ে তেহরানে যান মধ্যস্থতাকারী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া নতুন প্রস্তাব নিয়ে পর্যালোচনা চলছে। তবে ওই প্রস্তাবে নতুন কি আছে তা পরিষ্কার করেনি পরিষদ। তবে বলেছে সামান্যতম পিছু হটা বা নমনীয়তার বদলে আলোচনার টেবিলে রাষ্ট্রীয় স্বার্থ সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে। ইরানের অনড় অবস্থানের ইঙ্গিত পাওয়া যায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সবশেষ বক্তব্যেও। বলেন ইরান পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি তুললেও কেন হতে পারবে না সে কথা বলেন না। ইরানকে তার অধিকার থেকে বঞ্চিত করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। এদিকে ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবফ দাবি করেছেন তেহরান নয় বরং ট্রাম্পই আগে যুদ্ধবিরতির অনুরোধ করেছিলেন। কারণ ইরান রণাঙ্গনে সুবিধাজনক জায়গায় থাকবে সেটি যুদ্ধের কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন বুঝে গিয়েছিল। নূর মোহাম্মদ, স্টার নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিজ বাসভবনে আমন্ত্রণ জানালেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার। দ্বিতীয় দফায় 171 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড
প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে মনোনীত খেলোয়াড়দের হাতে এই কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথম দফায় 30 মার্চ 129 জনের হাতে এই কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামের বড় মঞ্চে জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার নিজের মনের কথাগুলো খুলে বললেন। জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েও মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা জাইমা রহমান আপুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমাদের মেয়েদের সুযোগ সুবিধার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সরকারের পক্ষ থেকে সাহায্যের দাবি জানাচ্ছি। সরকারের গৃহীত ক্রীড়া পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ডিসিপ্লিনে ক্রীড়াবিদদের দেয়া হবে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড। তারই অংশ হিসেবে দ্বিতীয় দফায় আরও 171 জনকে দেয়া হলো এই সুবিধাপত্র। এখন থেকে প্রতি মাসে আপনাদের নির্ধারিত সময়ে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে 1 লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। এই কর্মসূচির বার্ষিক ব্যয় ধরা হয়েছে প্রায় 60 কোটি টাকা। তবে চলতি বছরে 300 জনকেই দেয়া হবে ভাতা, পর্যায়ক্রমে দেয়া হবে 500 জনকে। এই কর্মসূচির আওতায় আনা হয়েছে জাতীয় নারী হকি দলকেও। নারী ফুটবলে 17 জন এবং পুরুষ ফুটবলে 18 জন পেয়েছেন এই কার্ড। আমাদের স্পোর্টস মিনিস্টার এবং রিসেন্ট গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে একটা বাড়তি মোটিভেশন বলেন। সো এর আগে যদি আমরা 100% দেওয়ার ট্রাই করতাম, এখন হয়তো ওই এক্সট্রা একটা মোটিভেশন থাকবে, চেষ্টা করবো 100%-এর বেশি দেওয়ার জন্য। তো এটা অবশ্যই আমাদের, আমি বলবো যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা দেশের জন্য ভালো এবং আমাদের নিজেদের পারফরমেন্সের জন্য ভালো। ফুটবল, দাবা, জিমন্যাস্টিক্স, উশু, কিকবক্সিং, জুডো, হ্যান্ডবল, টেবিল টেনিস, ভলিবল সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের মাঝে কার্ড বিতরণ করা হয়। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। দর্শকেরা, এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।